আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করা একজন ডক্টর এবং তোমাদের 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। আজকের ক্লাসে আমরা আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব। এই টপিকটা থেকে আমাদের অ্যাকচুয়ালি সিকিউ এমসিকিউ দুইটাই আসতে পারে, বাট আমরা এটা আমাদের বেসিক ক্লিয়ারের জন্যই বেশি করে জানবো। সো তোমরা সবাই যারা যারা জয়েন করছো তোমরা এই ক্লাসটা অবশ্যই করবা এবং এই ক্লাসে আমরা মূলত অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে পড়বো। ঠিক আছে, এই ক্লাসে আমরা মূলত অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে পড়বো। তোমরা কেউ কি বলতে পারো যে হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড বলতে আমরা কি বুঝি? আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো। আচ্ছা, যাই হোক, সো এখানে আমরা যখন কোষ রসায়নের কোনো টপিক পড়ি আমরা মূলত তার গঠন পড়ি, তার কোনো ক্লাসিফিকেশন আছে কিনা সেইটা পড়ি, তার স্পেশাল কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেইটা পড়ি এবং তার কি কি কাজ আছে সেইটা পড়ি। সো তুমি খেয়াল করতে পারছো ইন জেনারেল আমরা এখানে গঠনের মধ্যে স্ট্রাকচার প্লাস তার ফিচার, শ্রেণীবিভাগ মানে তাকে আমরা কিভাবে ভাগ করতে পারি এবং সবশেষ তার কাজ। এখানে কিন্তু তোমার গঠন, শ্রেণীবিভাগ, কাজ তিনটা থেকেই কিন্তু তোমার গ এবং ঘতে প্রশ্ন আসতে পারে। সো তোমরা কিন্তু কোনোটাকেই স্কিপ করা যাবে না। সো এখন আমরা যদি দেখি নাম হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। সো তোমাদেরকে যদি জিজ্ঞেস করি আচ্ছা অ্যামাইনো অ্যাসিড বলতে কি বুঝো, সো সহজভাবে বলতে পারো এখানে একটা অ্যাসিড আছে এবং একটা অ্যামিনো গ্রুপ আছে। সো আমরা বায়োলজির সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বায়োলজিতে কিন্তু আমরা নাম দেখে অনেক কিছু গেস করতে পারি, আন্দাজে ঢিল ছুটতে পারি। তাহলে অ্যামিনো অ্যাসিড নাম থেকে বুঝতে পারছো যে হ্যাঁ এটা একটা অ্যাসিড যেখানে অ্যামিনো গ্রুপ আছে। সো চলো আমরা ডেফিনেশনটা একটু দেখি এখানে কি বললো। তাহলে বললো যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক মলিকিউল। অর্গানিক মলিকিউল মানে তো আমরা এতগুলা ক্লাস করে ফেলছি, আমরা অলরেডি জানি যে যেই জায়গায় আমার কি থাকে, সি থাকে, এইচ থাকে, ও থাকে, মানে নর্মালি আমার কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে আমরা অর্গানিক মলিকিউল বলি, তাই না? সো এটা একটা অর্গানিক মলিকিউল কারণ এটা সেন্টারে একটা কার্বন আছে অবশ্যই, এবং সে কি করে, সে হচ্ছে প্রোটিনের গাঠনিক উপাদান। প্রোটিনের গাঠনিক উপাদান মানে হচ্ছে ধরো আমি আমার হাতে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনকে আমি ভাঙতে থাকলাম, ভাঙতে ভাঙতে দেখলাম যে এখান থেকে আমি অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। বা আমি যদি প্রোটিনকে একটা ঘরের সাথে তুলনা করি, ঘরের সাথে বা দেওয়ালের সাথে তুলনা করি, তাহলে অ্যামাইনো অ্যাসিড হবে সেইখানকার একটা ইট। ঠিক আছে, তাহলে খেয়াল করো তুমি অনেকগুলা ইট পরস্পর যুক্ত করে 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 একটা দেওয়াল তুলবা, একটা ঘর তুলবা। সো সেই ক্ষেত্রে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে পরস্পর যুক্ত করে 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 একটা প্রোটিন তৈরি করবা। তাইলে এটা কিন্তু তোমাদের ক এর জন্য আসে যে হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, কতে আসে। এরপরের কথা হচ্ছে আমরা যে কোনো কিছু যখন পড়বো বায়োলজিতে বিজ্ঞানীরা অনেক কাজ করেছেন, অনেক কাজ করে হচ্ছে বর্তমান বায়োলজিকে, বর্তমান সায়েন্সকে এই পর্যায়ে নিয়ে আসছেন। সো আমাদের সকলের অবশ্যই বিজ্ঞানীদের অবদানগুলা জানা দরকার। সো এখানে বলা হয়েছে যে নোবেল পুরস্কার বিজয়ী একজন বিজ্ঞানী এমিল ফিশার এবং ফ্রান্স হমেস্টার, তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডকে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, সো একটু আপুকে বলো এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা যে আমরা অ্যামাইনো অ্যাসিড কাকে বলে এইটা জেনে গেছি এবং একই সাথে কে অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করেছেন সেইটাও জেনে গেছি। সো এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় আমরা একটু জানিয়ে দিই। ঠিক আছে, সো আমরা একটু জানিয়ে দেই। এরপর খেয়াল করো আমাদের অ্যামাইনো অ্যাসিড তো আমরা মোটামুটি একটা শর্টকাট ডেফিনেশন পড়ে ফেললাম, বাট আমাদেরকে জানতে হবে যে এইটা এমনি মানে কোত্থেকে আমরা অ্যামাইনো অ্যাসিডটা তৈরি করব, তাই না? আমরা তো আর এমনি এমনি পাবো না। তো দেখো, খেয়াল করে দেখো, আমাদের প্রথমে দরকার হবে একটা জৈব অ্যাসিড। তোমরা কি আমাকে একটা জৈব অ্যাসিডের এক্সাম্পল দিতে পারবা? আমরা বাচ্চাকাল থেকে পড়তাম ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, তাই না? আমরা ছোটবেলা থেকে অনেক কিছু পড়েছি। সো ধরো যে সকল অ্যাসিডের শেষে COOH গ্রুপ থাকে, মানে যেই সকল জৈব যৌগের শেষে এই COOH গ্রুপটা থাকে, অর্থাৎ এই গ্রুপটার নাম হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। যার মধ্যে একটা কার্বক্সিলিক গ্রুপ থাকে তাকেই আমরা জৈব অ্যাসিড বলি। সো এখন ধরো আমি এটা কেমনে তৈরি করব, ধরে নিলাম আমার একটা X জৈব অ্যাসিড, তাহলে সেন্টারে হচ্ছে কার্বন, এই পাশে হচ্ছে আমার COOH, এরপর ধরে নিলাম এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে আমার আর,
এই আর দিয়ে আমি যে কোনো একটা মূলককে বুঝাইতে পারবো, আর এই পাশেও আরেকটা এইচ। সো আমি কিভাবে হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করব। এটা ছিল আমার একটা জৈব অ্যাসিড, ঠিক আছে। সো এই জৈব অ্যাসিডের যে হাইড্রোজেন মূলকগুলো আছে, তাই না, এই হাইড্রোজেন পরমাণুগুলোকে আমরা অ্যামিনো গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত করব। সো আমরা সবাই জানি অ্যামিনো গ্রুপ হচ্ছে NH2, তাই না, এটাকে আমরা অ্যামিনো গ্রুপ বলি। তাহলে এই অ্যামিনো গ্রুপ আসছে, সে যে কোনো একটা, ধরো এই হাইড্রোজেনটাকে সে কি করবে, সরাইয়ে দিবে। সেই হাইড্রোজেনটাকে সরাইয়ে হাইড্রোজেনের জায়গায় হচ্ছে সেই অ্যামিনো গ্রুপটা যুক্ত হলো। সো তখন তাকে আমরা বলবো হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে ইন জেনারেল তোমাকে যদি বলে যে তুমি জৈব অ্যামাইনো অ্যাসিড কেমনে তৈরি করবা, বলবো আমি একটা জৈব অ্যাসিড নিব। সেই জৈব অ্যাসিডের মধ্যে আমি জানি একটা COOH গ্রুপ আছে এবং বেশ একটা R গ্রুপ আছে। R ফর H হইতে পারে, CH3 হইতে পারে, C2H5 হইতে পারে, মানে অনেক কিছুই হতে পারে। আর অন্যান্য হাতে হাইড্রোজেন আছে। সো আমি সেই হাইড্রোজেনকে সরাইয়ে ওই জায়গায় যখন অ্যামিনো গ্রুপকে বসাবো, তখনই আমার তৈরি হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখো কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক, তার মানে সে একটা হাইড্রোজেনকেও সরাইতে পারে, একাধিক হাইড্রোজেনকেও সরাইতে পারে। তাহলে যেই জৈব অ্যাসিড উৎপন্ন হবে তাকে আমরা অ্যামাইনো অ্যাসিড বলবো। তার মানে এই অ্যামাইনো অ্যাসিডেও কিন্তু আরেক ধরনের জৈব অ্যাসিড। আচ্ছা, এবং আরেকটা কথা, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা আপু, আমি যদি এইখান থেকেও সরাই ফেললাম, এখান থেকেও সরাই ফেললাম, এখান থেকেও সরাই ফেললাম, এই COOH এইটাকেও কি আমি সরাই ফেলতে পারবো? অ্যান্সার হচ্ছে না, তুমি শুধু হাইড্রোজেনকেই প্রতিস্থাপিত করতে পারবা, এই COOH গ্রুপকে তো প্রতিস্থাপিত করতে পারবা না, কারণ এটাই হচ্ছে তার অ্যাসিডের বৈশিষ্ট্যমূলক জিনিস। তো তুমি যদি আসল জিনিসকেই সরাই ফেলো, তোমার ভেতরটা তো আর অ্যাসিড থাকলো না। সো তোমার যখন অ্যামাইনো অ্যাসিড করতে হবে, তোমার এখানে মাস্ট দুইজনকে রাখা লাগবে, আর কাউকে রাখো আর না রাখো, একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। এর পাশাপাশি অন্যান্য যে কোনো কার্যকরী গ্রুপও তুমি অ্যাড করতে পারো। তাহলে আপুকে একটু বলো, এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে কিনা? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, একটু ক্লিয়ার কিনা আমাকে জানিয়ে দাও। আচ্ছা, সো এখন খেয়াল করো, তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে পৃথিবীতে তো অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে কোনটা কি ধরনের অ্যামাইনো অ্যাসিড আমরা বুঝবো কিভাবে? খেয়াল করে দেখো, তোমার একটা হাতে COOH কনফার্ম, একটা হাতে NH2 কনফার্ম, বাকি যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে তুমি কাকে বসাচ্ছ এইটার উপর ডিপেন্ড করবে যে তোমার কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড তুমি তৈরি করছো। এবং আরেকটা কথা বলা হয় যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড কি করে, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে। তো এমন না যে শুধুমাত্র সব অ্যামাইনো অ্যাসিডই প্রোটিন তৈরি করবে, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডও আছে, বাট 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে সজ্জিত হয়ে 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 প্রোটিন তৈরি করে। জাস্ট এইখানে এই ইনফরমেশনটাই তোমাদের ইম্পর্টেন্ট যে এই দুইটা গ্রুপের মানে কোন কার্যকরী গ্রুপ যুক্ত আছে সেইটার উপর ডিপেন্ড করে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড, এবং বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার প্রোটিন তৈরি করে। সো এখান থেকে আমরা একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে বলবো আমরা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? আমরা বায়োলজি যখন পড়বো আমরা চেষ্টা করব কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সো আমরা দেখতেই পাচ্ছি যে একটা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেতটা আমরা কিভাবে লিখতে পারি, RCHNH2COOH। এখন এই সংকেতটা দেখে তোমাদের অনেকের কাছেই প্যারা লাগছে যে এটা কেমনে হলো। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার সেই সেন্টার কার্বন, 4টা হাত। এটা ধরে নিলাম আমার 1 নাম্বার হাত, এটা ধরে নিলাম আমার 2 নাম্বার হাত, এটা ধরে নিলাম আমার 3 নাম্বার হাত, এবং এইটা আমার 4 নাম্বার হাত। সো সেভাবেই কিন্তু তুমি এই যে এই সুন্দর স্ট্রাকচারটাকে সেন্টারে সি আর 4টা হাতে 4 জনকে কল্পনা করে এই সংকেতটা মানে জেনে রাখতে পারো, ঠিক আছে। সো এখন একটা কথা বলে ফেলি যে এই যে আর, এই আর কিন্তু ভ্যারিয়েবল, এখানে তুমি যে কোনো কিছুই বসাতে পারবা, সো তোমার কোনো প্যারা নাই। বাট তোমার অন্তত মানে তোমার অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার বেসিক শর্ত হচ্ছে কিছু থাকুক আর না থাকুক, সেন্টারে একটা কার্বন থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে, মানে অ্যাটলিস্ট একটা। এর পাশাপাশি আর এর ওখানে তুমি যেহেতু যে কাউকেই বসাতে পারো, সো তুমি যদি 2টা অ্যামাইনো গ্রুপ রাখো,
অথবা 2টা কার্বক্সিলিক গ্রুপ রাখো, এমনকি CHON এগুলার ব্যতীত অন্য একটা যৌগ যেমন সালফারও নিয়ে আসো, তাও কিন্তু ওইটা তোমার অ্যামাইনো অ্যাসিড হবে। মানে তোমার অ্যাটলিস্ট ক্রাইটেরিয়া হচ্ছে সেন্টারে কার্বন থাকবে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, তাইলেই তোমার অ্যামাইনো অ্যাসিড ডান। তাইলে ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। ঠিক আছে, ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও যে হ্যাঁ আপু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, সো এখন আমরা যেটা একটু আগে বলছিলাম যে আপু আলফা অ্যামাইনো অ্যাসিড কি, যেখানে COOH কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা আলফা কার্বন বলি। সো এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই, কারণ পৃথিবীতে সব মানে ম্যাক্সিমামই হচ্ছে তোমার আলফা অ্যামাইনো অ্যাসিড। সো এখানে তোমার আর এর উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আর যদি CH2OH হয় তাহলে হচ্ছে সেটার নাম কি, এরপর সে যদি CH2SCH হয় তাহলে সেটার নাম কি। একটা জিনিস প্রায় প্রশ্ন আসে যে সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড কোনটি। সো এখানে বুঝতেই পারছো এস সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিস্টিন। এর পাশাপাশি যেমন এখানে যদি মানে সি এর এখানে তোমার আর ইকুয়ালস টু যদি তোমার H হয় তাহলে সেইটা হচ্ছে তোমার গ্লাইসিন। সো এই ক্ষেত্রে তোমরা যখন অনেক বড় বড় ক্লাসে উঠবা তখন তোমাদের হয় কি যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার অনুযায়ী সংকেত মনে রাখতে হয় বা নাম অনুযায়ী স্ট্রাকচার পড়তে হয়, বাট তোমাদের লেভেলে এরকম আসে না, তোমাদের জাস্ট অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা পারলেই হয়ে যায়। আচ্ছা, সো আমি যদি আরেকটু সংক্ষিপ্ত করি, আমাদের পুরা পড়ার সামারি করে নিয়ে আসি। এখানে তোমার কি থাকবে, একটা কেন্দ্রীয় কার্বন থাকবে। আমরা জানি কার্বনের কয় হাত, 4 হাত। একটা অ্যামিনো গ্রুপ থাকবে অ্যাটলিস্ট, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে অ্যাটলিস্ট, একটা হাইড্রোজেন থাকতেও পারে, হাইড্রোজেনের জায়গায় অন্য যে কেউ থাকতে পারে, এবং একটা আর গ্রুপ থাকবে। সো তাহলেই আমি পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যামাইনো অ্যাসিড। সবাই আপুকে একটু বলে ফেলো যে এতটুকু আমাদের ক্লিয়ার কিনা, যে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে হলে আমাদের কি কি লাগবে। 4টা স্ট্রাকচার লাগবে, এবং এটা কখনো তোমাদের ক্ষতে বা গতে আসতে পারে, খুবই সহজ একটা প্রশ্ন। আচ্ছা, সো এরপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সব অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা পানিতে দ্রবণীয়, ঠিক আছে, এবং অ্যালকোহলে অদ্রবণীয়। পানিতে তুমি মিশালে সে মিশবে, বাট অ্যালকোহলে সে মিশবে না। এরা স্বাধীন হইতে পারে, মিষ্টি হইতে পারে, তিক্ত হইতে পারে, মানে এক একটা টেস্ট এক এক রকমের। এরপর কি এরা বর্ণহীন। বর্ণহীন মানে এদের কোনো স্পেসিফিক কালার নাই, ঠিক আছে। আর স্ফটিক আকার মানে কি, স্ফটিক মানে হচ্ছে ক্রিস্টাল শেপ। ধরো চিনির একটা সুন্দর শেপ থাকে, ডায়মন্ডের একটা সুন্দর শেপ থাকে, তার মানে এদের একটা নির্দিষ্ট শেপ এরা ফলো করে। এরপর দেখো মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামাইনো অ্যাসিড লবণ তৈরি করে। এটা কেন তৈরি করে আমি তোমাকে একটু ব্যাখ্যা দিয়ে যদি বুঝাই, খেয়াল করে দেখো, আমরা জানি যে অ্যাসিড প্লাস ক্ষার, তাই না, অ্যাসিড প্লাস ক্ষার এরা বিক্রিয়া করে কি তৈরি করে, এরা বিক্রিয়া করে হচ্ছে লবণ তৈরি করে। তুমি যদি খেয়াল করে দেখো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিন্তু একটা এই অ্যামিনো গ্রুপটা কিন্তু তোমার কি গ্রুপ, একটা ক্ষার গ্রুপ, আর এই কার্বক্সিলিক গ্রুপ একটা অ্যাসিড গ্রুপ। তার মানে তোমার অ্যামিনো অ্যাসিডের মধ্যে তোমার অ্যাসিডও আছে, ক্ষারও আছে। সো তুমি যখন বাইরে থেকে অ্যাসিড যুক্ত করবা, ওই ক্ষার অংশটা অর্থাৎ অ্যামিনো গ্রুপটা তার সাথে রিঅ্যাক্ট করবে। আর তুমি যদি এখানে ক্ষার যুক্ত করো তাহলে কার্বক্সিলিক গ্রুপটা তার সাথে রিঅ্যাক্ট করবে। সো রিঅ্যাক্ট করার পরে তারা কি করবে, অ্যাসিডিক ক্ষারের রিঅ্যাকশনে লবণ তৈরি করবে। সো ইন বেসিক লবণ তৈরি হয় ওই অ্যাসিড এবং ক্ষারের প্রেজেন্স থাকার কারণে। এরপর আরেকটা জিনিস আসছে যে এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। খেয়াল করে দেখো, যেই যৌগটার মধ্যে তোমার অনেক কিছু থাকবে, অনেকগুলা স্ট্রাকচার থাকবে, সে অবশ্যই উচ্চ গলনাঙ্ক, কারণ তার মধ্যে এত কিছু আছে, তাদের মধ্যে অনেক বন্ধন, হাম সাথ সাথ হ্যাঁ, তাকে তুমি কিভাবে ভাঙবা। সো যার বন্ধন যত স্ট্রং তার গলনাঙ্ক তত বেশি। তাহলে গলনাঙ্ক ডিপেন্ড করে হচ্ছে বন্ধন স্ট্রং নাকি স্ট্রং না সেইটার উপর। আচ্ছা, এরপর খেয়াল করো, আমি যে জিনিসটা বললাম যে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা তুমি অ্যামাইনো অ্যাসিড তৈরি করার একটা সহজ উপায় কি, অ্যান্সার হচ্ছে তুমি যদি কোনো বিশুদ্ধ প্রোটিনকে রাসায়নিক পদার্থ বা এনজাইম, কি এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইমের সাহায্যে যদি হাইড্রোলাইসিস করো। আমি হাইড্রোলাইসিসকে অনেকবার তোমাদেরকে বলে ফেলেছি, হাইড্রো মানে পানি, লাইসিস মানে ভাঙা। সো ইন জেনারেল হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানির উপস্থিতিতে
ভাঙা। এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। তখন আমরা কি পাবো? তখন আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো। ঠিক আছে, এরপর খেয়াল করো, আমি তোমাদেরকে একটা প্রথম ক্লাসে বলেছিলাম যে ধরো এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, এইটা একটা অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে তারা কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এরপর আরেকটা কথা খেয়াল করে দেখো যে যখন একটা যৌগের মধ্যে তোমার একটা অ্যাসিড গ্রুপ থাকে, একটা ক্ষার গ্রুপ থাকে, মানে যখন একটা যৌগের মধ্যে ডাবল গ্রুপিং থাকে, পজিটিভ নেগেটিভ হতে পারে, অ্যাসিড ক্ষার হতে পারে, মানে বিপরীত বৈশিষ্ট্য ধর্ম থাকে, তখন সেটাকে আমরা জুইটার আয়ন বলবো। সো অ্যামাইনো অ্যাসিডের কথা যদি চিন্তা করো, এখানে অ্যামিনো গ্রুপও আছে, কার্বক্সিলিক গ্রুপও আছে। সো অ্যামাইনো অ্যাসিড কিন্তু তোমার জুইটার আয়ন হিসেবে কাজ করে। তাহলে এইগুলা হচ্ছে বৈশিষ্ট্য। খেয়াল করে দেখো, যখন একটা জায়গায় তোমার 6+ কোনো ক্যারেক্টারিস্টিক্স পাবা, ধরেই নিবা এটা তোমার খতেও আসতে পারে, গতেও আসতে পারে, ইভেন ঘতেও আসতে পারে। ঠিক আছে, তাহলে সবগুলা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। পানিতে মানে গলে মানে পানিতে মিশবে বাট অ্যালকোহলে মিশবে না। টেস্ট বিভিন্ন ধরনের হইতে পারে, একটা সুন্দর শেপ থাকে বাট কালার থাকে না। এখানে যেহেতু তোমার অ্যাসিড ক্ষার দুইটাই থাকে, তাই সে অ্যাসিড বা ক্ষার যেটাই যুক্ত করো সে লবণ তৈরি করবে। এরপর তার বন্ধন অনেক স্ট্রং, তাই সে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে। এটাকে তুমি যদি এনজাইম দ্বারা ভাঙো, তাহলে সে মানে প্রোটিনকে তুমি ভাঙলে তুমি অ্যামাইনো অ্যাসিড পাবা। এরপর এটা কি দিয়ে তৈরি হয়? পেপটাইড বন্ধনী দিয়ে তৈরি করে প্রোটিন। এবং এটাতে যেহেতু একটা ক্ষার আছে, একটা অ্যাসিড আছে, এটার আরেকটা নাম হচ্ছে জুইটার আয়ন হিসেবে সে কাজ করে। সো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা আমরা একটু জেনে যাই, আমাকে একটু জানিয়ে দাও এতটুকু সবার ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপর হচ্ছে যেটা বলি যে উদ্ভিদ এবং প্রাণীদেহে মানে আমাদের ইন টোটাল 28টার মতো অ্যামাইনো অ্যাসিড আছে। ঠিক আছে, 28টার মতো অ্যামাইনো অ্যাসিড আছে এবং এটাকে আমরা টোটালি 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। খেয়াল করে দেখো, তোমার এগুলো দেখে মনে হচ্ছে আপুকে আমাদের কাছে অর্গানিক কেমিস্ট্রি পড়াইতে আসছে। সো আমি জানি যে তোমরা সবাই অর্গানিক কেমিস্ট্রি পড়বা, হয় এখন পড়ছো না ইন ফিউচার পড়বা। আর যদি এটা পড়ে নাও আসো 9, 10-এ কিন্তু তোমরা পড়ে ফেলেছো, তাই না? আমরা অ্যালিফ্যাটিক যৌগ তো বলতাম যে যেগুলো হচ্ছে তোমার শিকল মানে শিকলের যৌগ, তাই না? এরকম সোজা সোজা শিকল মানে যেখানে তোমার কোনো গোলাপ স্ট্রাকচার নাই। অ্যারোমেটিক যৌগগুলো কেমন ছিল? আমরা বেনজিন যখন জানতাম যে এরকম একটা তোমার একটা দ্বিচাক্রিক যৌগ থাকতো, 4n+2n সংখ্যক হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন থাকতো। আর হেটারোসাইক্লিক মানে হচ্ছে এখানে তোমার একটা সাইকেল থাকবে, এটা এরকম হতে পারে, সেটা তোমার হচ্ছে পঞ্চভুজ হতে পারে। ঠিক আছে, বাট হেটারোসাইক্লিকটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সাইকেলের মধ্যে তোমার এক্সট্রা হিসেবে নাইট্রোজেন, সালফার বা যে কোনো কিছুই থাকবে। মানে হেটারো মানে কি? হেটারো মানে হচ্ছে এখানে CHO ব্যতীত অন্য কেউ তোমার সাইকেলটা তৈরি করে। সো খেয়াল করে দেখো, যেটা তোমার শিকল যৌগ সেটা অ্যালিফ্যাটিক, যেটা তোমার এরকম বেনজিন চক্র থাকে সেটা অ্যারোমেটিক, আর যেখানে তোমার সাইকেল এবং এখানে একটা ভিন্নধর্মী যৌগ থাকে সেটা হেটারোসাইক্লিক। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এখানে সুন্দর বললো যে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন, অ্যালালিন, ভ্যালিন, পার্শ্ব শিকলটা হচ্ছে আর গ্রুপ থাকে। এরপর ধরো মানে নর্মালি হচ্ছে এটা ডিপেন্ড করে কার উপর, আমরা যেখানে একটা আর চিন্তা করি সেই আরটা অ্যাকচুয়ালি কোন ধরনের, সেটাকে অ্যালিফ্যাটিক যৌগ, সেটাকে অ্যারোমেটিক যৌগ, সেটাকে তোমার হেটারোসাইক্লিক যৌগ, এটার উপর ডিপেন্ড করেই হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিডের এই ক্লাসিফিকেশনটা হয়। যেমন এখানে বললো যে আর যদি অ্যারোমেটিক যৌগ হয় তাহলে সেটাকে আমরা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বলবো। ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন। ঠিক আছে, তোমাদেরকে আমি এই চিত্রগুলো এখন দেখাচ্ছি না, কারো যদি সত্যিকার অর্থে দেখার ইচ্ছা থাকে সার্চ দিবা ইন্টারনেটে ফিনাইলঅ্যালানিন, দেখবো ওখানে একটা বেনজিন চক্র আছে। গ্লাইসিন ভ্যালানিন কোনো চক্র নাই, জাস্ট সিঙ্গেল একটা শিকলের মতো যৌগ। ঠিক আছে, আর হেটারোসাইক্লিক হচ্ছে কি যে এখানে তোমার অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক ছাড়া বাকিগুলাই হচ্ছে তোমার হেটারোসাইক্লিক। ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন, এখান থেকে তোমার কি আসবে? এক্সাম্পল আসবে যে কোনটা তোমার অ্যারোমেটিক, কোনটা তোমার অ্যালিফ্যাটিক, কোনটা তোমার হেটারোসাইক্লিক। ঠিক আছে, এখান থেকে তোমার কি আসবে? এক্সাম্পলগুলো আসবে।
ঠিক আছে, তোমাদের যদি মনে হয়, আমি জানি আমি তোমাদেরকে যদি চিত্রগুলো দেখাতাম তোমরা আমাকে বলতে যে আপু চিত্র প্র্যাকটিস না করাই চলে যাচ্ছে, বাট এই কারণে আমি চিত্রগুলো তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি, তোমরা হচ্ছে নেটে সার্চ দিয়ে দিয়ে দেখবা এবং চিত্রগুলো একবার দেখার পর দেখো তোমার মনেই চলে আসছে যে কোনটা কেমন। আচ্ছা, এরপর খেয়াল করো পোলার নাকি পোলার না এটার উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো নন পোলার, নন পোলার মানে হচ্ছে এখানে তোমার কোনো ধরনের চার্জও নাই, কোনো পজিটিভ নেগেটিভ প্রান্তও নাই, মানে একেবারে নিরপেক্ষ। অ্যালানিন ভ্যালিনের সংখ্যা হচ্ছে 10টা। এরপর দেখো পোলার আনচার্জড, পোলার আনচার্জডের এক্সাম্পল আমি তোমাকে একটা সুন্দর এক্সাম্পল দিই, মানে তোমাকে অ্যামাইনো অ্যাসিড না অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি যখন পানির অণুর কথা চিন্তা করবা, এর ইন জেনারেল চার্জ কিন্তু 0, তাই সে আনচার্জড। বাট তুমি যদি পানির অণু চিন্তা করো, এখানে অক্সিজেনের এখানে নেগেটিভ প্রান্ত তৈরি হয় আর হাইড্রোজেনের এখানে পজিটিভ প্রান্ত তৈরি হয়, তার মানে এরা পোলার। তাহলে পোলার আনচার্জড মানে হচ্ছে ইন জেনারেল সেই যৌগটাতে কোনো চার্জ থাকে না, বাট সেখানে পানির মতো একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত তৈরি হয়ে যায়। তাহলে এরপর পোলার নেগেটিভ চার্জ মানে কি? নেগেটিভ চার্জ মানে হচ্ছে তুমি ধরো একটা এক্স যৌগ চিন্তা করলা, তার বাইরে একটা নেগেটিভ চার্জও আছে, আবার ভিতরে তাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্তও আছে, এটার সংখ্যা 2টি। ঠিক আছে, আর পোলার পজিটিভ চার্জ হচ্ছে তোমার বাইরে তোমার ধরো এক্স যৌগ, বাইরে তোমার পজিটিভ চার্জ, ভেতরেও তোমার একটা ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত তৈরি হয়ে আছে। তাহলে দেখো 10টা নন পোলার, 5টা পোলার আনচার্জড, 2টা পোলার নেগেটিভ চার্জ, 3টা পোলার পজিটিভ চার্জ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আসে? এখানে আমাদের সেম যে বলবে যে তোমার নন পোলার কয়টা, পোলার আনচার্জ কয়টা, পোলার নেগেটিভ চার্জ কয়টা, পোলার পজিটিভ চার্জ কয়টা। এর পাশাপাশি টিচারের যদি মনে হয় আরেকটু কষ্ট দেই তখন বলবে যে গ্লুটামিক অ্যাসিড কোন ধরনের ছিল, নন পোলার, পোলার আনচার্জ, পোলার নেগেটিভ চার্জ, পোলার পজিটিভ চার্জ। হিস্টিডিন কোনটার মধ্যে ছিল, অ্যালানিন কোনটার মধ্যে ছিল। সো প্রশ্নের ধরন হচ্ছে এইরকমই। ঠিক আছে, সো আমাদের মেইন টাস্ক হচ্ছে প্রশ্ন ধরতে পারা। আমরা অনেক পড়ি বাট প্রশ্ন ধরতে পারি না, পরীক্ষায় কেমন আসতে পারে আমরা বুঝি না। সো এইটাকে তোমরা বলতে পারো যে টিচার যদি অনেক কঠিন প্রশ্ন করার প্ল্যান থাকে তাইলে এখান থেকে প্রশ্ন দিবে। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো, আমি বলেছিলাম অ্যামাইনো অ্যাসিড ছিল কয়টা, 28টা, তাই না? উদ্ভিদ এবং প্রাণী দেহে প্রায় 28টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, বাট 20টা অ্যামাইনো অ্যাসিড কি করে? 20টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে তোমার প্রোটিন তৈরি করে। তাহলে যে 20টা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে এটা তোমার কতে আসতে পারে যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? বলবা যে হ্যাঁ, যে 20টা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে তাকে আমরা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলি। এর পাশাপাশি কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, তো বুঝতেই পারছো বাকিরাও তো আছে যে ওরা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না বাট অন্য কাজ করে, তাই না? তো যারা প্রোটিন তৈরিতে কাজ করে না বা মানে করে না বাট অন্য কাজ করে তাকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এই নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পলগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ বুঝতেই পারছো মাত্র অল্প কয়েকটা আছে নন প্রোটিন। তাহলে কি? অর্নিথিন, ইটুলিন, হেমোসিরিন, এগুলো হচ্ছে তোমার নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তোমরা কি আমাকে বলতে পারো এখানে কাউকে কি তোমাদের পরিচিত নাম মনে হচ্ছে যে না এর কথা কোথায় যেন পড়েছি, এর কথা কোথায় যেন পড়েছি? বলো তো। সো খেয়াল করে দেখো, আমরা যখন একটা চক্র ছিল মনে হয় অর্নিথিন চক্র ইউরিয়া তৈরির জন্য, তাহলে এখানে দেখো এদের কিছু ইউরিয়া সংশ্লেষণে ভূমিকা পালন করে। কোনটা? এই যে অর্নিথিন হচ্ছে তোমার ইউরিয়া সংশ্লেষণে ব্যবহার হয়। আবার ধরো হেমোসিরিন, এই হেমোসিরিন হচ্ছে প্রোটিন তৈরি করে না, বাট প্রোটিন তৈরির জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে বা যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলাকে তৈরি করতে হেল্প করে। এবং এখানে একটা এমসিকিউ প্রায় পরীক্ষায় আসে, এইটাও তো তোমার আসে যে ইউরিয়া সংশ্লেষণে কোন অ্যামাইনো অ্যাসিড কাজ করে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণে কোন অ্যামাইনো অ্যাসিড কাজ করে। এবং এইটা খুব আসে যে হাইড্রোক্সিপ্রোপিনের উপস্থিতি হচ্ছে খুবই সীমিত, তাই এটাকে বলা হয় বিরল অ্যামাইনো অ্যাসিড। এইটাতে একটা ট্রিপল স্টার দাও, এটা আমি অনেকগুলা পরীক্ষায় আসতে দেখেছি যে উদ্ভিদের মানে তোমার বিরল অ্যামাইনো অ্যাসিড কোনটি। তাহলে এখান থেকে আমরা এক্সাম্পলগুলা জানলাম যে প্রোটিনকে আমি কি কি ভাগে ভাগ করতে পারি, সরি অ্যামাইনো অ্যাসিডকে আমি কি কি ভাগে ভাগ করতে পারি, সেটা কি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হবে নাকি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হবে। এরপর হচ্ছে এটা কি তোমার হচ্ছে পোলার হবে, আনচার্জড হবে, চার্জড হবে নাকি হচ্ছে নন পোলার হবে। সো আমি অনেকভাবেই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে ভাগ করে ফেলেছি। এরপর একটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে খাদ্যে উপস্থিতির উপর ভিত্তি করে অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ। খাদ্যের উপস্থিতি বিষয়টাকে আমি তোমাকে বলি,
ইন জেনারেল চিন্তা করো, আমরা জানি যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডই আমাদের শরীরের জন্য দরকার, ঠিক আছে, বাট যেই অ্যামাইনো অ্যাসিডটা আমার জন্য দরকার বাট আমার শরীরে নাই, অ্যাবসেন্ট, তার মানে আমি যখন খাবার খাবো আমাকে ওই ধরনের খাবারই খাইতে হবে যেটা আমার শরীরে নাই ওইটা আমি পাবো। বিষয়টা চিন্তা করো, তুমি হচ্ছে তোমার বাসার বাবা বাইরে গেছে, মার্কেটে গিয়ে তোমাকে ফোন দিল, যে জিজ্ঞেস করছে যে তোমার জন্য কি আনবো। এখন বাসায় হচ্ছে তোমার চাল নাই, ঠিক আছে, আর তোমার বাসায় হচ্ছে চাল নাই বাট তেল আছে, ঠিক আছে, বাট তেল অল্প আছে। সো তুমি যখন বলবা তোমার তো অবশ্যই মানে তেল আজকে না আনলেও হবে, বাট চাল তো তোমার অবশ্যই লাগবে। সো তুমি কিছু লাগুক আর না লাগুক তুমি তো চালের কথা অবশ্যই বলবা। সো বিষয়টা হচ্ছে এরকম যে জিনিসটা তোমার মাস্ট লাগবেই লাগবে সেটাকে আমি বলবো অত্যাবশ্যকীয়। তাহলে অত্যাবশ্যকীয় হওয়ার শর্ত হচ্ছে আমার বাসায় এটা নাই, আমার দেহের ভিতরে এটা সংশ্লেষিত হয় না, মানে এটা তৈরি হয় না। সো এক্সাম্পল কারা, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থিউনিন, ভ্যালিন, মিথিওনিন, ঠিক আছে, টোটাল 8টা। আমরা হচ্ছে এইটা পড়তাম একটা সংক্ষিপ্ত দিয়ে পিভিটি টিম হল, ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে শর্টকাট করে ফেলতাম। সো এখন আরেকটা কথা হচ্ছে আসে হচ্ছে যে তোমার বাচ্চাদের ক্ষেত্রে, মানে আমরা বড়রা হচ্ছে 12টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারি, 8টা পারি না, বাট বাচ্চারা তো মানুষ থেকে মানে বড়দের থেকে একটু দুর্বল, ওরা দেখা যায় আরো 2টাও পারে না। সো বাচ্চাদের ক্ষেত্রে তোমার অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 10টি আর অনত্যাবশ্যকীয় 10টি, আর বড়দের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় 8টি, অনত্যাবশ্যকীয় 12টি, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার কিনা আপুকে বলো, যেটা আমার শরীরের ভিতর সংশ্লেষিত হবে না সেটা আমার মাস্ট খাইতে হবে, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয়, বড়দের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় 8টা, বাচ্চাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় 10টা। তাহলে অনাত্যাবশ্যকীয় কোনটা, এটা তো আমরা বুঝতেই পারছি যেটা আমার দেহের ভিতরে তৈরি হবে সেটাই হচ্ছে অনাত্যাবশ্যকীয়, সেটা বড়দের ক্ষেত্রে 12টা, বাচ্চাদের ক্ষেত্রে 10টা। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো, সবাই। আচ্ছা, সো এরপর তোমাদের একটা ছোট্ট চার্ট আছে, ছোট্ট না যদিও 20 জনের নাম মনে রাখতে হয়। সো এগুলোকে তোমার সংক্ষিপ্ত নাম, লিউসিন কাকে বলে, আইসোলিউসিন কাকে, লাইসিন কোনটা, মিথিওনিন কোনটা, ভ্যালিন কোনটা, সেরিন কোনটা, প্রোলিন কোনটা, থ্রিউনিন কোনটা, অ্যালানিন কোনটা। সো খেয়াল করে দেখবা তোমাকে কখনো কখনো সংক্ষিপ্ত নাম লাইস, মেট, ভ্যাল এভাবেও প্রকাশ করতে পারে, আবার প্রোটিন তৈরির সময় এরকম শর্টকাট এল, আই, কে, এম এগুলা দিয়েও প্রকাশ করতে পারে, ঠিক আছে। সো একটা জিনিস একটু মাথায় রাখবা যে সবগুলাই কিন্তু তোমার নামের সাথে মিল আছে, বাট যেগুলার নামের সাথে মিল নাই ওগুলাই তুমি একটু পড়ার চেষ্টা করবা। যেমন খেয়াল করে দেখো, নামের সাথে খেয়াল করো, প্রোলিন পি মিল আছে, থ্রিউনিন টি মিল আছে, অ্যালানিন এ মিল আছে। টাইরোসিনকে কেন আমরা টি দেই নাই, কারণ টি অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। হিস্টিডিন এইচ মিল আছে। অ্যাসপারজিনকে কেন আমরা এ দেই নাই, কারণ এ অলরেডি আমার ইউজ করা আছে। এরপর দেখো সিস্টিন সি, ঠিক আছে। আর্জিনিনকে কেন আমরা হচ্ছে এ দেই নাই, কারণ এ অলরেডি ইউজ করা আছে, তাই এটাকে আমরা সেকেন্ড ওয়ার্ডটা দিলাম। গ্লাইসিনে জি ইউজ করলাম, ঠিক আছে। ট্রিপ্টোফ্যানে আমরা কেন দিলাম না, কারণ টি অলরেডি ইউজ করা আছে। গ্লুটামিনে কেন জি দিলাম না, কারণ জি অলরেডি ইউজ করা আছে, ঠিক আছে। সো যেগুলাতে তোমার কমন ওয়ার্ডের ব্যতীত এক্সট্রা অন্য ওয়ার্ড দিচ্ছে ওইগুলা জাস্ট একটু দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর অ্যামাইনো অ্যাসিডের কাজ। প্রথম কাজ হচ্ছে সে প্রোটিন বা আমিষ তৈরি করবে, তার 1 নাম্বার কাজ এইটা। 2 নাম্বার কাজ হচ্ছে প্রোটিনের কাজটাই তো অ্যামাইনো অ্যাসিডের কাজ হবে। প্রোটিন কি করে, জীবদেহ গঠন করে, অ্যামাইনো অ্যাসিডও তাহলে কি করবে, জীবদেহ গঠন করবে। এর পাশাপাশি প্রোটিন কি করে, ভিটামিনের উপাদান প্রোটিন, এনজাইমের উপাদান প্রোটিন, হরমোনের উপাদান প্রোটিন, অ্যান্টিবডির উপাদান প্রোটিন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অ্যামাইনো অ্যাসিডের কাজ আছে। এর পাশাপাশি আমরা পড়েছিলাম ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে। দেখে আমাকে বলো তো কোন অ্যামাইনো অ্যাসিড ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে। এর পাশাপাশি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কেমনে বাড়ায়, এই যে অ্যান্টিবডি তৈরি করে, এই অ্যান্টিবডি হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর পাশাপাশি দেহের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। খেয়াল করে দেখো, আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোমার একটা অ্যাসিড গ্রুপ আছে, একটা তোমার ক্ষার গ্রুপ আছে। সো যখন কোনো অ্যাসিড যুক্ত হয়, ক্ষারটা তার সাথে রিয়েক্ট করে লবণ তৈরি করে, কখনো ক্ষার তৈরি হলে অ্যাসিড তার সাথে রিয়েক্ট করে লবণ তৈরি করে। তার মানে ভেতরে, শরীরের ভেতরে অ্যাসিড আর ক্ষার যেই ঢুকুক না কেন, এ কি করে, এ হচ্ছে রিয়েক্ট করে তাকে লবণ বানাই ফেলে। সো এই কারণে এটা একটা
কি হিসেবে কাজ করে? বাফার হিসেবে কাজ করে এবং পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে। এর পাশাপাশি হচ্ছে দেখো আমরা মেলানিন রঞ্জকের কথা জানি যে আমাদের চোখের কালার, চুলের কালার, গায়ের কালার হওয়ার পেছনে মেলানিন রঞ্জক তৈরি, মানে মেলানিন রঞ্জক দায়ী, এবং এখানেও কিন্তু তোমার অ্যামাইনো অ্যাসিড ভূমিকা রাখে। তাইলে আপুকে একটু শর্টকাট বলে ফেলো তো, আজকের ক্লাসে আমরা যা যা শিখেছি আমাদের সবার কি ক্লিয়ার কিনা? আজকের ক্লাসে যা যা শিখেছি সবার ক্লিয়ার কিনা আপুকে একটু কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, এর পাশাপাশি দেখো আমরা এখানে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে সেইটা দেখলাম, কিভাবে তৈরি হয় সেইটা দেখলাম, এরপর কি কি স্ট্রাকচার থাকে সেইটা দেখলাম, কি কি ধরনের বৈশিষ্ট্য কি কি ছিল সেইটা দেখলাম, তাই না? বৈশিষ্ট্য কি কি ছিল সেইটা দেখলাম। এর পাশাপাশি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কয় ধরনের হয়, কোন ধরনের প্রকারভেদ আছে, কোনটা উদ্ভিদে তৈরি, কোনটা শরীরে দরকার, কোনটা দরকার না, কোনটাতে চার্জ আছে, কোনটাতে চার্জ নাই, মোটামুটি সবকিছু আমরা দেখে ফেললাম এবং ইন জেনারেল আমরা এর কাজও জেনে ফেললাম। তো তুমি যদি এই তিনটা জিনিস একটু জানো যে তার অ্যামাইনো অ্যাসিডের গঠন কেমনে হয়, তার কি কি বৈশিষ্ট্য আছে, তার প্রকারভেদ কি কি এবং কাজ কি কি, আশা করি অ্যামাইনো অ্যাসিড থেকে কোনো প্রশ্নে আটকাবা না। এবং তোমরা অনেকেই মনে মনে বলছো আপু তো সবই পড়তে বলছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তুমি যদি বায়োলজিতে ভালো করতে চাও, শুধু বায়োলজি না যে কোনো কিছুতেই ভালো করতে চাও, তোমার আসলে সবই পড়তে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু জানিয়ে দিবা, আমি ইনশাল্লাহ পরে এসে অ্যান্সার দিয়ে যাবো।